In this lecture, we will cover computer generation. So তার আগে generation কি? Well, computer generation হচ্ছে একটা terminology যেটা ইউজ করা হয় to refer to যে কম্পিউটার যে চেঞ্জেসগুলো আন্ডারগো করছে in terms of technology সেই চেঞ্জেসগুলো বোঝানোর জন্য। সো অরিজিনালি এই জেনারেশন টার্মটা ইউজ করা হতো হার্ডওয়্যার যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টসগুলো ওয়েন্ট থ্রু সেই অ্যাডভান্সমেন্টসগুলো বোঝানোর জন্য, বাট এখন এই জেনারেশন টার্মটা includes both hardware and software, which together make up an entire computer system. So in total, there are 5 known computer generations. So আমরা আজকের lecture we will go over each of the generations in detail, as well as take a look at the time periods in which they existed. So as I have already mentioned যে আমাদের 5টা কম্পিউটার জেনারেশন আছে, so first, second, third, fourth and fifth generations of computers. So আমরা ফার্স্ট জেনারেশনটা দেখি যে the period of first generation was 1946 to 1959. So first generation computers used something called vacuum tubes. So vacuum tubes হচ্ছে গিয়ে basic components for memory and circuitry for CPU. So CPU stands for Central Processing Unit, and we will take a look at CPU in more detail in later chapters. But for the time being, know that CPU হচ্ছে গিয়ে যে কোনো একটা কম্পিউটারের brain. It controls everything. So first generation computers used what is known as machine code as programming language. So machine code এই জিনিসগুলো নিয়েও আমরা দেখব পরে. But before we proceed any further, let's establish one very important fact, which is that computers only understand zeros and ones. So 0 and 1 ছাড়া কিন্তু কম্পিউটার কিছু বুঝে না। So first generation computers use things such as punch cards, paper tapes, magnetic tapes, etc. as input and output devices. So কিভাবে এই জিনিসটা কাজ করতো? So already I have mentioned যে কম্পিউটার কিন্তু understands only zeros and ones, এর বাইরে কিন্তু কিছু বুঝে না। But obviously computers also have to express things such as alphabets, numbers such as let's say 2, 3, 4, 9, etc., comma, colon. You get the idea, right? So এখন এই যে পাঞ্চ কার্ড দিয়ে ইনপুট আউটপুট which could include things such as this here কিভাবে এক্সপ্রেস করতো? Well, first of all আমরা zeros and ones কিভাবে এক্সপ্রেস করা হতো সেটা আগে ক্ল্যারিফাই করি. So you can see যে this is basically what was back in the days known as a 5-hole punch card. So এটা 5-hole কি কারণে বলা হচ্ছে? Because there are basically 5 spaces for holes to be punched. যে এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা and এদিকে একটা. So যখন নাকি একটা হোল পাঞ্চ করা আছে, যেমন ফর ইনস্ট্যান্স হিয়ার, দিস উড বি ইন্টারপ্রেটেড অ্যাজ আ 1, অ্যান্ড যেদিকে হচ্ছে গিয়ে কোনো হোল নাই এইটা দিস উড বি ইন্টারপ্রেটেড অ্যাজ আ 0. সো লেট মি ইউজ আ ডিফারেন্ট কালার, যে যেদিকে হোল নাই সেটাকে আমি বলতেছি 0. সো ফর ইনস্ট্যান্স আমি যদি এনি পার্টিকুলার রো এদিকে রিড করতে চাই, আই কুড সে যে ফর ইনস্ট্যান্স এই রোটা যদি আমি রিড করতে চাই, আমি দেখি যে এদিকে হোল নাই, এদিকে হোল নাই, এক্সেট্রা। সো এটা আমি বলতে পারি দিস ইনপুট অর আউটপুট হোয়াট এভার ইট ওয়াজ উড বি 1, এই হোল আসের জন্য, এদিকে কোনো হোল নাই এটার জন্য 0, অ্যান্ড এই জিনিসটা ইউ ক্যান ইগনোর ফর দ্য টাইম বিং। তারপর নেক্সট অ্যাগেইন এদিকে দেয়ার ইজ নো হোল, সো এটা অ্যাগেইন একটা 0, এদিকে উই হ্যাভ আ হোল, সো দিস ইজ আ 1, অ্যাগেইন নো হোল, সো 0. সো এইভাবে zeros and ones could be used as either input or output. So computer either এই পাঞ্চ হোল কার্ডসগুলো রিড করতো বা তারা কম্পিউটারই হোলস পাঞ্চ করে আউটপুট হিসাবে এগুলা দিত। সো এখন ফার্স্ট অফ অল একটা ভেরি ইম্পর্টেন্ট থিং টু নোট হিয়ার ইজ দ্যাট যেদিকে আমাদের 5টা হোল আছে
যে we can have any combinations of zeros and ones within this 5 হোলস। জিরোজ অ্যান্ড ওয়ান্স বলতে আইদার হচ্ছে গিয়ে একটা হোল থাকবে বা হোল থাকবে না, যেটাকে আমি জিরোজ অ্যান্ড ওয়ান্স দিয়ে ইন্টারপ্রেট করতেছি। যে ফর ইনস্টেন্স আমি যদি এদিকে লিখি হোল অ্যান্ড এদিকে যদি আমি ইয়াস দিই, দ্যাট উড ইন্ডিকেট আ 1, আর যদি নো দিই, হোল যদি না থাকে, দ্যাট উড ইন্ডিকেট আ 0। সো এখন এইভাবে বেসিক্যালি এদিকে 1 বা 0, এদিকে লেটস সে 0-র জায়গায় 1 এক্সেট্রা, টু গেট দি আইডিয়া যে কোনো কিছু বসা পসিবল। সো আমরা লেটার ডাউন দিস কোর্স উইল লার্ন হাউ ইফ উই হ্যাভ 5 সাচ কম্বিনেশনস, বা বেসিক্যালি এগুলাকে আমরা বিটস বলে থাকি। এরকম যদি আমাদের 5টা বিট থাকে, ইউজিং 5 বিটস উই ক্যান এক্সপ্রেস 32 কম্বিনেশনস, 32 ইউনিক কম্বিনেশনস দিয়ে কি বলা হচ্ছে, যে ফর ইনস্টেন্স আমার এই যেই 5টা স্পেস আছে বা 5টা বিট আছে, সেদিকে আমি কি কি রকমের কম্বিনেশন দিতে পারি। লেটস সে সবগুলাই হচ্ছে গিয়ে 0, লেটস সে, সো লেটস নট ইউজ দি আন্ডারস্কোর, লেটস সে সবগুলা 0, লাস্টেরটা 1, লেটস সে এটা 0 বাট সেকেন্ড লাস্ট বিটটা হচ্ছে গিয়ে 1, এইটা লাস্টের দুইটাই 1, এটার লেটস সে মিডল বিটটা 1, বাকি সব 0, এরকম। সো এইভাবে ইফ ইউ হ্যাভ 5 সাচ বিটস, ইটস পসিবল টু এক্সপ্রেস 32 ইউনিক কম্বিনেশনস। সো লেট মি রাইট দিস ডাউন, যে ইউনিক কম্বিনেশনস। সো এটা কিভাবে 32 আসে এই জিনিসটা আমরা পরে দেখব, বাট যাই হোক এরকম 32টা ইউনিক কম্বিনেশন পসিবল। সো লেটস সে লাস্ট কম্বিনেশনটা হচ্ছে গিয়ে লেটস সে সবগুলাই 1। সো এখন দ্য কোয়েশ্চেন ইজ, আমি যদি ক্যারেক্টার্স চিন্তা করি, বা লেটস সে জাস্ট আমি লেটার্স চিন্তা করি, আপার কেস লেটার্স A to Z, how many letters do I have? A to Z এর মধ্যে I have 26 letters. আমার তো নাম্বারসও রিপ্রেজেন্ট করা লাগবে, যে 0 to 9. So 0 to 9 এর মধ্যে how many numbers or digits do I have? I have 10 digits. যে 0, 1, 2, 3, 4 এভাবে আমি যদি কাউন্ট করি, I'll have 10 digits, right? Since 0 আমি ধরতেছি। সো এখন এদিকেই তো আমার 36টা কম্বিনেশন হয়ে গেল, বাট আমার 5 বিট দিয়ে আমি অনলি 32টা ইউনিক কম্বিনেশন রিপ্রেজেন্ট করতে পারি। সো তার মানে কি, যে 5 বিটে আমি জাস্ট A to Z এই 26টা লেটার আর 0 থেকে 9 এই 10টা ডিজিট, এই জিনিসগুলো কি এক্সপ্রেস করা সম্ভব না? ওয়েল, দি অ্যান্সার ইজ ইয়েস। অ্যান্ড হাউ ডিড দ্যাট হ্যাপেন? ওয়েল, এটার জন্য একটা ভেরি ইন্টুইটিভ ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং উড বি, যে let me see if I can bring up my keyboard here. আচ্ছা, সো ফর সাম রিজন কিবোর্ডটা এইভাবে আসতেছে না, বাট যাই হোক আমি জাস্ট জেনারেলি এদিকে যদি আমি কিবোর্ডটা আমি বের করি, যে আমার কিবোর্ডে এদিকে কিন্তু অনেকগুলা কিজ আছে, কিন্তু এদিকে এই যেই বাটনটা শিফট, এই শিফট বাটনটা ইউজ করে আমি কিন্তু সেম যেই কিটা, এই কিটা দিয়ে আমি লোয়ার কেস এও প্রেজেন্ট করতে পারতেছি, আমি সেম কিটা দিয়ে আমি কিন্তু আপার কেস এও প্রেজেন্ট করতে পারতেছি। সিমিলারলি আমি হচ্ছে গিয়ে এই যেই নাম্বার ট্যাবটা, এটা ক্লিক করলে আমি কিন্তু আগে যেটা এ ছিল সেটা এখন অ্যাট দ্য রেট হয়ে যাচ্ছে, আগে যেটা এস ছিল সেটা এখন হ্যাশট্যাগ হয়ে যাচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি একটা কি দিয়ে আই ক্যান রিপ্রেজেন্ট মাল্টিপল ক্যারেক্টার্স, যে এদিকে এই যে এটা, এই একটা ক্যারেক্টার দিয়ে আমি লোয়ার কেস এ রিপ্রেজেন্ট করতে পারতেছি, আমি আপার কেস এ রিপ্রেজেন্ট করতে পারতেছি, আমি অ্যাট দ্য রেট রিপ্রেজেন্ট করতে পারতেছি। অ্যাট দ্য সেম টাইম এরকম একটা পাউন্ড সিম্বলও or euro symbol, it actually euro symbol, I think euro symbol represent করা possible. So একটা key দিয়ে I can represent 4 different combinations actually. So in our perspective you can think of it like this, যে actually আমার যে এই একটা কোড, let's say আমি যদি just 001 ধরি,
এই একটা কোড দিয়ে লেটস সে আই ক্যান রিপ্রেজেন্ট আপার কে, লেটস সে লোয়ার কেস এ, আপার কেস এ, at the rate যে সিম্বলটা, and euro symbol. So how would that be possible? Well, the answer is by using special codes. Special codes বলতে যে লেটস সে আমি যখন নাকি ফার্স্টে যখন নাকি আমার কম্পিউটারকে ইনপুট দিচ্ছি 001, আমি যখন তাকে 001 ইনপুট দিব, সে এইটা ইন্টারপ্রেট করবে অ্যাজ আ লোয়ার কেস এ, বাট তারপর আমি লেটস সে একটা স্পেশাল কোড দিলাম। স্পেশাল কোডটা হচ্ছে গিয়ে এরকম একটা কিছু, লেটস সে 11011, এটা আমি একটা স্পেশাল কোড বলতেছি। সো এটা একটা আরবিট্রারি এক্সাম্পল। লেটস সে এই স্পেশাল কোডটা কি কাজ করবে, আমার আগের কিবোর্ডে যে আপার লোয়ার কেস এটাকে চেঞ্জ করে আপার কেস এ করে ফেলতো, সেই কাজটা করতেছে। সো এখন স্পেশাল কোড দেওয়ার পর আমি যদি সেম 0001 দেই, সে এখন এটা আপার কেস এ হিসাবে ইন্টারপ্রেট করবে। লেটস সে আমার আরেকটা স্পেশাল কোড আছে, লেটস সে এটা 10011 এরকম একটা কিছু, যে দিস ইজ অ্যানাদার স্পেশাল কোড। সো এইটা দেওয়ার পর এখন অ্যাকচুয়ালি লেটস সে 001কে আমার যে কম্পিউটারটা রিড করতেছে এই 5 হোল কার্ডটা, সেইটাকে ইন্টারপ্রেট করবে অ্যাজ দিস সিম্বল। সো এইভাবে অ্যাকচুয়ালি ইউজিং জাস্ট by having just 32 combinations, or rather in the context of our keyboard just 32 keys, we can represent way more than 32 characters. So I hope this was clear to you guys. Acha. So this is basically a snapshot of a first generation computer. So we previously read that first generation computers used vacuum tubes. So as you can see, এই যে ছোট ছোট এই যে জিনিসগুলা, এগুলো হচ্ছে কি আমার vacuum tubes, and multiple vacuum tubes together made up a computer in first generation. So vacuum tubes are advantage, disadvantage we will take a look at later. So এখন আমরা আসি second generation computer-এ, যে this is believed to have originated just when first generation computers, the reign of first generation computers ended, and it lasted till 1965. সো এটার মধ্যে ফার্স্ট জেনারেশন কম্পিউটারের সাথে একটা ম্যাসিভ ডিফারেন্স হচ্ছে গিয়ে, while first generation computers used vacuum tubes, second generation computers used something called transistors, and these were cheaper, consumed less power, were smaller in size, were more reliable and faster than first generation computers which used vacuum tubes. So you can think of a transistor as an electronic device that either lets current flow or not flow. So current যখন নাকি flow করে, the computer would interpret that as a 1, আর current যখন নাকি flow করে না, তখন the computer would interpret that as a 0. So this is vastly simplifying things, but since this is not a EEE course, I'm not going to go into the details of how a transistor works, but for you, if you know only this, that's good enough for this course. Acha. So furthermore, এদিকে second generation computer-এ magnetic cores use করা হতো primary memory হিসাবে, and আগের মতো magnetic tape as well as magnetic disk use করা হতো for secondary storage devices. So you can think of storage devices to be the same as memory, just এটা হচ্ছে গিয়ে slightly slower. আচ্ছা, so এদিকে বলতেছে magnetic hysteresis allows each of the cores to remember or store a state. So এই জিনিসগুলোর মানে কি এদিকে একটু দেখি। So I should get rid of this bullet point here. Anyways, as I was saying, যে এদিকে this is an example of a, or rather a snapshot of a magnetic core.
সো এদিকে ম্যাগনেটিক কোরের এদিকে হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল ডাইপোলস বলে একটা জিনিস হচ্ছে গিয়ে থাকে। সো আমরা যখন নাকি কোনো ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই না করি, যে এইচ দিয়ে হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেন্থ বোঝানো হচ্ছে, আমরা যখন নাকি কোনো ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই না করি, এই ডাইপোলসগুলি তাদের নিজের একটা প্রি এক্সিস্টিং একটা কোনো স্টেটে থাকে, অ্যান্ড বাই স্টেট আই মিন দ্য ডিরেকশন ইন উইচ দে আর কারেন্টলি এক্সিস্টিং ইন। কিন্তু আমরা যখন নাকি একটা কোনো ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, তখন এই ডাইপোলসগুলা অ্যালাইন টু আ স্পেসিফিক ডাইরেকশন, অ্যান্ড দ্যাট ডিরেকশন ইজ ডিপেন্ডেন্ট অন মাই ম্যাগনেটিক ফিল্ড, যে আমি ম্যাগনেটিক ফিল্ডটা কোন ডাইরেকশনে দিলাম। কিন্তু আমি যখন নাকি ম্যাগনেটিক ফিল্ডটা সরাই ফেলবো, স্টিল আগের যেই প্রিভিয়াস যেই অ্যালাইনমেন্টটা ছিল সেই অ্যালাইনমেন্টটা এক্সিস্ট করবে, ইনস্টেড অফ গোয়িং ব্যাক টু দ্য প্রিভিয়াস haphazard alignment that the core used to be in. So এটাই বলতেছে যে by using magnetic hysteresis we can get the cores to remember or store a state. So you can think of it like this way, যে আমার যদি কোরটা points towards here, we can think of this as a 1, and if it were to point somewhere here, we could think of it as a 0, and so on. So second generation computer main difference হচ্ছে গিয়ে যে instead of relying on vacuum tubes, second generation computers use transistors, which had lots of advantages over vacuum tubes, as well as they used magnetic cores as primary memory. So second generation computer assembly language and high level programming languages use করা হতো, such as Fortran, COBOL, etc. Whereas previously we said that first generation computers use machine code as programming language. So machine code হচ্ছে গিয়ে এরকম একটা programming language that consists of only zeros and ones. Whereas আমরা যে এখন programming language গুলা, সেই programming language গুলা কিন্তু আমরা ইংলিশে লিখি, because it's easier for us as humans to write such code. But machine code we had to code from the perspective of a machine, যে আমাদের অ্যাকচুয়ালি জানা লাগতো আচ্ছা এই 1 এর পর 0, তারপর একটা 1, তারপর 0, তারপর 1, এটার মানে হচ্ছে গিয়ে সাপোজ a বা 0 0 1 0 1 এরকম কিছু, এটার মানে হচ্ছে গিয়ে d বা এরকম একটা কিছু। সো এই জিনিসগুলো আমাদের অ্যাজ আ প্রোগ্রামার্স মনে রাখা লাগতো when we had to program first generation computers. But second generation computers used assembly language as well as high level programming language. So assembly language হচ্ছে গিয়ে basically human readable machine code, যেদিকে instead of zeros and ones we could simply write something in English, যে add suppose দুইটা number etc. আর high level programming language হচ্ছে গিয়ে an even more simplified, or should I say friendlier version of assembly language. So এখন আমরা আসি যে থার্ড জেনারেশন কম্পিউটারে। সো থার্ড জেনারেশন কম্পিউটারের পিরিয়ড ছিল 1965 to 1971 পর্যন্ত। থার্ড জেনারেশন কম্পিউটারের মেইন যে ডিফারেন্স সেটা হচ্ছে গিয়ে যে থার্ড জেনারেশন কম্পিউটার্স ইউজড ইন্টিগ্রেটেড সার্কিটস অর আইসিস ইনস্টেড অফ ট্রানজিস্টার্স। সো একটা সিঙ্গেল আইসিতে অনেকগুলা ট্রানজিস্টর থাকে, as well as other components such as resistors, capacitors, along with other required circuitry. So as a result, যেহেতু এখন একটা সিঙ্গেল সাপোজ এরকম একটা আইসির ভিতরে থার্ড জেনারেশন কম্পিউটার্স could have multiple transistors, this made third generation computers smaller in size as well as reliable and consume less power, making them more efficient. So third generation computers also used high level languages such as Fortran 2 to 4, COBOL, Pascal, BASIC, etc. So this is a snapshot of a third generation computer, which as you can see is very similar to what we have today, relative to what the previous two generation computers looked like. So এখন আমাদের ফার্স্ট থ্রি কম্পিউটার জেনারেশনস যে প্রাইমারি টেকনোলজিটা ইউজ করতো
সেই টেকনোলজিগুলো একটু কন্ট্রাস্ট করি। সো ফার্স্ট জেনারেশন কম্পিউটার আমার ভ্যাকুয়াম টিউবস ইউজ করতো। সো ভ্যাকুয়াম টিউবসে যে জিনিসটা হতো ইজ দ্যাট ইউ নিড টু কানেক্ট দিস টু আ পাওয়ার সোর্স, অ্যান্ড দিস পাওয়ার সোর্স উড হিট আপ দিস টিউব। সো এদিকের টিউবের নিচের যেই পোর্শনটা, এই নিচের পোর্শনটা ইজ নোন অ্যাজ আ ক্যাথোড, while the upper portion is known as an anode. সো আমরা যখন নাকি এই টিউবটাকে পাওয়ার সাপ্লাই করতাম তখন এই নিচের যেই ক্যাথোড পোর্শনটা ইট উড বিকাম হিটেড আপ। সো এইটা হিটেড আপ হওয়ার কারণে যে জিনিসটা হতো যে এই ক্যাথোডটা উড রিলিজ ইলেকট্রনস, অ্যান্ড এই ইলেকট্রনসগুলা would flow at high speed from the cathode to the anode. আর মাঝখানে হচ্ছে গিয়ে এই যে স্পেসটা, এই স্পেসটা would typically consist of vacuum, which is where the name comes from, or sometimes it can also consist of inert gas, যেটা would typically insulate the anode from the cathode. So এই যে initially যে স্টেপটা যে ইলেকট্রন ফ্লো করার জন্য, and by the way this flow of electrons is what generates a current. So you can think of it like this, যে যখন নাকি ইলেকট্রনগুলো ফ্লো করতো আমার কম্পিউটার could interpret it as a 1, যখন নাকি ফ্লো করতো না a 0. বাট এই যে ইনিশিয়াল স্টার্টিং প্রসেসটা অফ রিলিজিং ইলেকট্রনস, এটা রিকোয়ার্ড হিটিং আপ দিস টিউব which made vacuum tubes slow, because এই হিটিং আপ প্রসেসটা took some time. Also vacuum tubes were expensive and fragile. As you can see, this is made up of glass, so if you were to drop it, it would likely shatter. On the contrast, transistors were much simpler, smaller, cheaper, more reliable. Also এই যে হিটিং আপের যে কাজটা এটা ট্রানজিস্টরে লাগতো না। As a result, transistors could be much faster compared to vacuum tubes. সো ট্রানজিস্টার্স আমাদের সেকেন্ড জেনারেশন কম্পিউটার ইউজ করতাম, ফার্স্ট জেনারেশন হচ্ছে গিয়ে ভ্যাকুয়াম টিউবস, অ্যান্ড থার্ড জেনারেশন হচ্ছে গিয়ে আমরা আইসি ইউজ করতাম। সো আমাদের এই একটা আইসিতে, সো বেসিক্যালি আইসির এই যে ট্রানজিস্টারের যে অ্যাডভান্টেজগুলো, অল দোজ অ্যাডভান্টেজেস ওয়ার ক্যারিড ওভার, সিন্স একটা আইসিতেই বেসিক্যালি এরকম মাল্টিপল হচ্ছে গিয়ে ট্রানজিস্টার্স থাকে। বাট দি অ্যাডেড বেনিফিট ওয়াজ দ্যাট এখন ইভেন একটা স্মলার অ্যামাউন্ট অফ স্পেসে উই কুড ডু মাচ মোর. So the advantage was miniaturization, which resulted in unthought of possibilities at the time. So this was basically a quick look at the three main technologies used in the first three generations of computers. So এখন আমরা আসি যে fourth generation কম্পিউটারে, এটার টাইম পিরিয়ড ছিল from 1971 to 1980. So the main difference in fourth generation computer is that fourth generation computers use something called VLSI, which stands for Very Large Scale Integrated Circuits. So if you remember, the third generation computers কিন্তু used integrated circuits. So fourth generation computers also use integrated circuits, but the difference is যে এই সার্কিটসগুলা can accommodate even larger number of transistors in the same amount of size, as well as other circuit elements and their associated circuits on a single chip. And as a result, this made it possible to have microcomputers of fourth generation. So this led to fourth generation computers becoming more powerful, more compact, reliable, and at the same time affordable. Consequently, this gave rise to personal computing revolution. So all high-level programming languages such as C, C++, যেগুলো আমরা আজকেও ইউজ করে থাকি, were used in fourth generation computers. So this is a snapshot of a fourth generation computer. Looks very similar to a computer that we would use today, minus the monitor. So fifth generation computer is what we use today. It's originated from 1980 and it's still continuing. So fifth generation computer, we have the same concept of ICs,
but এখন instead of using VLSI we use what is known as ULSI, which stands for ultra large scale integration. So এদিকে in a given space we can equip even more number of transistors. So আগে যখন নাকি এটা first start হয় তখন we could equip, let's say, a fifth generation IC with 10 million electronic components, but now this number has gotten much larger. So a generation computer we relied on parallel processing, which is that we could carry out multiple tasks simultaneously, as well as we were accommodated with AI software. So AI হচ্ছে একটি emerging branch in computer science যেটা allows computers to act more like humans. So এদিকে all high level languages such as C, C++, Java, .NET, etc. are used in this generation. So finally, this is what a fifth generation computer looks like, though let's be honest, no one in their home has 4 graphics cards in a single computer. So this looks to be a picture of a very high-end computer. So anyways, this is basically the end of this lecture. So if you have any questions, definitely feel free to ask me.